দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমরা কথা বলবো আবাসিক খাতের বাণিজ্যে বাংলাদেশি পণ্যের বাজার নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন। শুরুতে চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুপারস্টার গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার জনাব মোহাম্মদ শাকিল রায়হান। আছেন আমাদের সাথে বিএইচএল গ্রুপের হেড অফ ব্র্যান্ড জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, এবং আরও রয়েছেন বিবিএস কেবলস পিএলসির হেড অফ ব্র্যান্ড জনাব মোহাম্মদ রবিউল কামাল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে জনাব রবিউল কামাল, একটু আপনার কাছ থেকে এই আলোচনাটা শুরু করতে চাই যে বাংলাদেশের আবাসিক খাতে আমরা যদি বলি ভবন নির্মাণ এই জায়গা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, এবং সেখানে দেশীয় পণ্য বিশেষত নানা ধরনের পণ্যে যেগুলো আগে বিদেশ নির্ভরতা ছিল, আমাদের এখন সেই জায়গায় একটা শক্ত অবস্থান তৈরি হচ্ছে। কোথাও কোথাও আমরা বিদেশেও রপ্তানি করছি। রপ্তানি বাদ দিয়ে আমরা যদি দেশের অভ্যন্তরীণ বাজারের কথা চিন্তা করি, একটু আমাদের দর্শকদের ধারণা দিবেন কিনা যে বাজারটি কত বড় এবং কোন কোন পণ্যগুলো আসলে দেশে এখন দেশের চাহিদাই পূরণ করছে? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে আসলে বর্তমানে জনসংখ্যার যে হার, এটা দিনে দিনে বাড়ছে। তো জনসংখ্যা হার বাড়ার সাথে সাথে তাদের আবাসনের যে ব্যবস্থা করার প্রয়োজন আছে, এই আবাসন খাতের এই সমস্যা সমাধান করার জন্য বর্তমানে এখন বিভিন্ন রিয়েল এস্টেট সেক্টরে এদের ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়াচ্ছে। তো এই আবাসন সমস্যাটাকে ফোকাস করার এবং তার সমাধান করার জন্য এর সাথে রিলেটেড যেই পণ্যগুলো আছে বাংলাদেশে, সেই পণ্যের ক্ষেত্রে হচ্ছে আমরা বর্তমানে বিবিএস কেবলস পিএলসি আমরা কাজ করছি খুব সুচারুভাবে। আবাসন খাতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সাপ্লাইংয়ের যেই কাজটা করা হয়ে থাকে, এটার ক্ষেত্রে আমাদের বিবিএস কেবলস পিএলসি আমরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য আমরা বাজারজাত করছি। এবং আলহামদুলিল্লাহ আমি বলতে পারি বাংলাদেশে বর্তমানে কেবলস ইন্ডাস্ট্রি যেটি আছে, এটার ইয়ারলি মার্কেট শেয়ার আছে প্রায় টোটাল ভ্যালুতে আমি বলতে পারি প্রায় 18 থেকে 20 হাজার কোটি টাকা। আচ্ছা, অভ্যন্তরীণ বাজার। এবং সেখানে আপনারা বিবিএস কেবলস শুধুমাত্র এই কেবলসের ইয়েটাই করছেন নাকি আপনাদের অন্য ডাইভার্সিফাইড প্রোডাক্ট রয়েছে? না, আমরা কেবলসের আন্ডারে শুধুমাত্র আমরা ইলেকট্রিক কেবলই সাপ্লাই করছি আমরা বাংলাদেশে অভ্যন্তরীণ মার্কেটে। আর সেই ক্ষেত্রে এই ধরনগুলো কীরকম হয়ে থাকে? নিশ্চয়ই আবাসিক এবং আমরা যদি বলি প্রাতিষ্ঠানিক কারখানা ভিন্ন ভিন্ন রয়েছে, এবং তাদের সক্ষমতার জায়গা ভিন্ন, এবং প্রযুক্তির জায়গা থেকে আমরা যখন বলি যে বিশ্বের অন্যান্য আধুনিক যে নানা রকমের প্রযুক্তি রয়েছে, উন্নত মানের, এই যে বিজ্ঞাপনে যেরকম দেখি যে উন্নত, একটু ধারণা দিবেন যে সেখানে আসলে এখনকার যে কেবলসগুলো তৈরি হচ্ছে বা বিবিএস কেবল তৈরি করছে, সেগুলো প্রযুক্তিগতভাবে উৎকর্ষতার কোন জায়গাটাতে আছে? আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমানে বাংলাদেশের আমরা স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি যেটি আছে, এটি আমরা ব্যবহার করে আমরা আমাদের কেবলস প্রোডাকশন করি। আমি যদি একটু ডিটেলস বলে বোঝাতে চাই, কেবলস মূলত দুইটা সেক্টরে হচ্ছে আমরা ডিভাইড করি মেনলি। একটা হচ্ছে আপনার ডোমেস্টিক কেবলস বা হাউস ওয়্যার, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেবলস। তো আমরা বিবিএস কেবলস পিএলসি আমরা দুইটা ক্যাটাগরির কেবলসই বাংলাদেশে উৎপাদন করছি। এবং রিসেন্টলি যেটা বাংলাদেশে ইনহাউস ডিমান্ড বেড়েছে, সেটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড কেবলস যেটা বলি আমরা। এই আন্ডারগ্রাউন্ড কেবলসেরও ফুল 245 কেভি পর্যন্ত আমরা প্রোডাকশন করছি আমাদের বিবিএস কেবলস পিএলসি থেকে। নিরাপত্তার জায়গাটিতে আমরা বিভিন্ন সময় ধরুন বিশেষত অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে বলে যে শর্ট সার্কিট অথবা তারের এই ধরনের কেবলসের বিষয়গুলো, সেই জায়গাগুলো থেকে আমাদের শুধু বিবিএস না, আমি বলছি সবারই, আমাদের কি সেই জায়গায় উন্নত হয়েছে আগের চাইতে? অগ্নি নিরোধকের জায়গাটাতে কেমন রয়েছে বর্তমানে? আমরা বা আদার্স যারা আছেন ওনারা সবাই প্রচেষ্টা করছেন যে এই অগ্নি নিরোধক জায়গাটাকে স্ট্যাবলিশ করে বা প্রোডাক্ট মার্কেটে ছাড়ার জন্য। সেক্ষেত্রে আসলে বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। সেটা হচ্ছে যে প্রথমত যে ফ্যাক্টরটা হয় সেটা হলো, আপনি যখন একটা কেবলস প্রোডাকশন করছেন, এর মেন যে এলিমেন্ট সেটা হচ্ছে আপনার কপার। এখন কপারকে যদি আপনি চিন্তা করে থাকেন, কপারের পিউরিটিটা হচ্ছে একটা ফ্যাক্ট। আমরা বাংলাদেশে যারা প্রোডাকশন করছি, যারা ধরেন 2-4 জন 5 জন যারা সুনামধন্য কোম্পানি আছে, আমরা ওই জায়গাটাকে আগে ইনশিওর করি যাতে আমাদের কপারের পিউরিটি যাতে 99.99% থাকে। আমরা যখন কপারের পিউরিটিটাকে ইনশিওর করতে পারি, সেক্ষেত্রে কপারের সাথে আরও আদার্স যে এলিমেন্টসগুলো আমরা যোগ করি, এখানে পিভিসি আছে প্লাস আরও কিছু যোগ করে একটা পরিপূর্ণ কেবল তৈরি হয়। সেক্ষেত্রে
কপারের পিউরিটি যদি ভালো থাকে ডেফিনেটলি আপনার যেটা হচ্ছে অগ্নি কাণ্ড যদি হয় সেটার পিছনে যে কারণগুলো সেটা অনেক ক্ষেত্রেই এটাকে হ্রাস করে থাকে। তার মানে আপনারা সেটিতে গুরুত্ব দিচ্ছেন। আমি পরের অংশে আপনার কাছে আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো। জনাব জাহিদুর রহমানের কাছে একটু জানতে চাই, বিএচএল গ্রুপের আসলে প্রোডাক্টগুলোর নির্মাণ খাতে কোন ধরনের প্রোডাক্টগুলো আপনারা তৈরি করেন এবং সেটির বর্তমান বাজার কেমন রয়েছে? ধন্যবাদ আপনাকে। বিএচএল গ্রুপ আমাদের মূল ফোকাসিং পয়েন্ট হচ্ছে আপনার বিএচএল সিরামিক কোং লিমিটেড। এর আন্ডারে আমরা টাইলস তৈরি করি, সেটা অনেক ক্যাটাগরি। হ্যাঁ, ফ্লোর টাইলস, তারপর আপনার পোর্সেলেন টাইলস বলেন কিংবা ওয়াল টাইলস, বাথরুম টাইলস এটাই বলেন। এবং নিউলি আমরা করতেছি যেটা, সেটা হচ্ছে স্যানিটারি ওয়্যার। এটা খুব রিসেন্ট আমাদের লাইনে অ্যাড হয়েছে। আমরা টাইলস যে বাজারটা, এটা হচ্ছে আসলে আমরা অনেকে জানি না, কারণ আমরা ধারণা করি টাইলসগুলো ম্যাক্সিমাম হয়তো ইম্পোর্টেড, কারণ আগে এইভাবে ফোকাসিংয়ের জায়গাটাতে ছিল না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে টাইলসের বাজারটা অনেক বড়, অ্যাপ্রক্স আপনার 18,000 কোটি টাকার মতো অ্যানুয়াল বাজারটা। এবং এইখানে এই সেক্টরটাতে আপনার দিন দিন আগে ছিল আপনার এটা ইম্পোর্টেড নির্ভর ছিল, যে আমরা বাইরে থেকে আনতাম, কিন্তু এখন দেশীয় কোম্পানিগুলো অনেক ডেভেলপ হয়েছে। এর ফলে এই ইম্পোর্টের জায়গাটা অনেক কমার পর এখন এখানে 4টা সেক্টর বেসিক্যালি টাইলস, এই স্যানিটারি ইন্ডাস্ট্রিটা, টাইলস ইন্ডাস্ট্রি বলেন কিংবা সিরামিক ইন্ডাস্ট্রি যেটাই বলেন আর কি। এখানে হচ্ছে আপনার টেবিল ওয়্যার একটা ফাংশন আছে, টাইলস আছে, সিরামিক, তারপর আপনার ওটাকে বলে হচ্ছে আপনার ব্রিক্স যে একটা সেক্টর, আর হচ্ছে আপনার ফ্লোর টাইলস, যেটা মোট 4টা আপনার ক্যাটাগরি। এই 4 ক্যাটাগরির মধ্যে অ্যাপ্রক্স 74 to 80 কোম্পানি বাংলাদেশি অপারেট করছে, নিজেদের ফ্যাক্টরি এবং নিজেরাই প্রোডাকশন করতেছে। এর মধ্যে আপনার এই ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রক্স 5 লাখ মানুষ জড়িত, কর্মসংস্থান হয়েছে তাদের, ডিরেক্ট ইনডিরেক্ট। হ্যাঁ, এই আগে থেকে ধরেন লাস্ট 5 ইয়ার্স আমি যদি কথা বলি, আপনার গ্র্যাজুয়ালি এটা কমতে কমতে এখন লোকাল প্রোডাকশন আপনার ধরেন 95 to 96%, বাকিটা হচ্ছে আপনার ফরেন, যেখানে আগে ছিল 20 থেকে 30 ফরেন ইম্পোর্টেড টাইলস। মানে ইম্পোর্টেডটা আপনি টাইলস বলছেন যে 5%-এর নিচে চলে গেছে? হ্যাঁ, 5%-এর নিচে চলে গেছে নিচে লাস্ট 5 ইয়ার্সের ডেটা এটা ধরেন। আর যদি আপনি চিন্তা করেন লাস্ট 10 ইয়ার্সের ইস্যু, সেখানে এই ইন্ডাস্ট্রির গ্রোথটা অলমোস্ট 200%। কিন্তু আর কি বিষয়টা কি আর কি, এইটা নিয়ে খুব একটা প্রচারণা হয় না। এই কারণে অনেকেই আমরা ভাবি যে এই ইন্ডাস্ট্রিটা নিয়ে খুব একটা ফোকাসিংও আসে না। এই জন্য আমরা যে দেশের যে এত একটা বড় একটা ইন্ডাস্ট্রি আছে, মানে নীরবে নিভৃতে আপনারা সেই জায়গায় আসলে সক্ষমতাটা তৈরি করেছেন বাজারের জায়গায়। আর একজন ক্রেতা হিসেবে যখন ধরুন এই ধরনের টাইলসের কথাই বলি, যখন আমরা যাই আমরা দেখি দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের জায়গায় এখনও পর্যন্ত বিদেশি বা চায়না যেটা বলি অনেক চকচকে এই জায়গায় ডিজাইন একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে এটি আসলে কতদিন পর্যন্ত টিকবে, এই দুটো জিনিসই তো দেখে, পাশাপাশি হচ্ছে মূল্যটা, তাই না? সেই জায়গায় কি আমরা আসলে বিশেষ করে চায়না সহ অন্যান্য যারা আমাদের প্রতিযোগী রয়েছে তাদের সাথে কি প্রতিযোগিতা করতে পারছি? এটা আরও আশ্চর্যের বিষয় যে মোটামুটি 50টা কান্ট্রিতে, মোটামুটি 50+ কান্ট্রিতে বাংলাদেশি টাইলস আমরা রপ্তানি হচ্ছে, করতেছি স্টিল নাও। এবং সেটা কি ইউরোপ, আমেরিকা, মোস্ট আমাদের যে ক্রেতা তারাই হচ্ছে ইউরোপ, আমেরিকার। এমন কি 5টা যদি আমরা কন্টিনেন্ট ধরি, প্রত্যেকটা কন্টিনেন্টে আমাদের বাংলাদেশি টাইলস কিন্তু যাচ্ছে। কেন যাচ্ছে? মানে আমাদের কি গুণগত মান ভালো নাকি আমাদের প্রাইসিংটা কম, কোনটা? প্রাইসিংটা একটা ফ্যাক্টর ফার্স্ট অফ অল। জি। সেকেন্ড হচ্ছে
যখনই আমি ইউরোপ আমেরিকার মার্কেট ধরবো, আমাদের গুণগত মান অবশ্যই থাকতে হবে, না হলে ওদের মার্কেটটা আমরা ধরতে পারবো না। যেহেতু যাচ্ছে এখানে আর কি আনডাউটলি বলা যায় আমাদের গুণগত মান অবশ্যই ভালো। নিশ্চয়ই নাহলে এত আন্তর্জাতিক বড় মানের market না আমরা হলে তো করতে পারতাম না। আন্তর্জাতিক বাজার সেই তার সাথে বাড়তি হচ্ছে যে এখানে মানে সেখানকার চাইতে এখানে দেখা যাচ্ছে প্রাইসিংটা কম হচ্ছে। পরের অংশে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো কাঁচা মাল এবং অন্যান্য বিষয় নিয়ে কতটা আমরা আসলে স্বনির্ভর, কতটা আমদানি নির্ভর। সুপারস্টার গ্রুপের জনাব মোহাম্মদ শাকিল রায়হানের কাছে শুনতে চাইবো, সুপারস্টার গ্রুপ আসলে আবাসন খাতে কি করছে? ধন্যবাদ। বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আবাসন প্রকল্প মানেই বিল্ডিং এবং কনস্ট্রাকশন। তো এই ক্ষেত্রে সুপারস্টার গ্রুপ মেনলি ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ প্রোডাকশন করে, সুইচ সকেট, সার্কিট ব্রেকার, সাথে কেবলস নতুন সংযোজন হয়েছে। প্রত্যেকটাতেই আবাসন সেকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবাসন প্রকল্প মানে অগ্নি দুর্ঘটনা, এই ধরনের বিষয় নিয়ে আমরা খুব ভয় পেয়ে থাকি। তো আমাদের মতো যে ভালো কোম্পানিগুলা এই সেক্টরে খুব বেশি ফোকাস দিচ্ছে। আমরা যে প্রোডাক্টগুলো করছি অনেক মানসম্মত, প্রত্যেকটাতেই অগ্নি দুর্ঘটনা থেকে সেফ থাকা যায় এরকম ম্যাটেরিয়াল দিয়েই প্রোডাক্টটা প্রোডাকশন করা হয়। আরবানাইজেশনের এই যুগে প্রায় নিয়ার অ্যাবাউট প্রত্যেক বছর প্রায় 4% আরবানাইজেশন হচ্ছে আমাদের বাংলাদেশ। 40% পিপল গ্রাম থেকে শহরের দিকে ধাবিত হচ্ছে। দ্যাটস মিন বিল্ডিং এবং কনস্ট্রাকশন প্রজেক্ট এক্সটেনশন হচ্ছে। এবং রোড এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে, গভর্নমেন্টের ইতিবাচক ইনিশিয়েটিভের কারণে গ্রামে গ্রামে এখন আর ওই টিনের বাড়ির পরিবর্তে বড় বড় বিল্ডিং বাড়ি হচ্ছে, হাই রাইজ হচ্ছে। আর দেশ যেহেতু আমাদের ছোট, নর্মালি আমাদের ভূমি যেহেতু স্বল্পতা আছে, এই জন্য আমাদের বিল্ডিং হাই রাইজ হচ্ছে। তো সুতরাং আমাদের এই প্রজেক্ট, এই বিজনেসের সেক্টরগুলো এক্সপানশন হচ্ছে। আমাদের এই বিজনেসের গ্রোথ নেয়ার অ্যাবাউট 20-22% গ্রোথ হচ্ছে প্রতি বছরেই। প্রায় 5,600 কোটি টাকার একটা মার্কেট, যেটার প্রায় 30%ই সুপারস্টার লিড করে। 30%। তো প্রোডাক্টের যে কোয়ালিটি আপনি যদি দেখেন টপ অফ মাইন্ডে, বিল্ডিং কনস্ট্রাকশনে সবার আগে সুইচ সকেট, ব্রেকার, লাইট, ফ্যান এগুলোকে নিয়ে চিন্তা করলে সুপারস্টারের কথাটাই মাথায় আসে। তো আপনি জেনে খুশি হবেন, রিসেন্টলি আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা ওয়াচ সার্চ একটা ইনস্টিটিউশন, যারা কিনা বাংলাদেশে ইলেকট্রিক্যাল জগতের নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে সুপারস্টারকে স্বীকৃতি দিয়েছে। সেক্ষেত্রে আবাসনের যে সম্ভাবনাময় একটা প্রকল্প আর গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ, বর্তমান যে বাজেট, সবগুলোকে চিন্তা করলে সুপারস্টার ইজ ডুইং গুড। আর আমরা যে ধরনের পণ্য দিচ্ছি সেক্ষেত্রে প্রত্যেকটা বাড়ি নিরাপত্তার সাথে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। একটি বিষয় যেটি আসে যে এই ধরনের পণ্যের কথা যখন হয়, যে আমাদের দেশীয় একটা সংস্কৃতি রয়েছে, চাহিদা রয়েছে, আবহাওয়া রয়েছে, এগুলোকে আসলে আপনারা কতটা গুরুত্ব দেন? আমরা অধিকাংশ সময় বিভিন্ন পণ্যের ক্ষেত্রে, আমি ইলেকট্রিক্যাল গুডসের কথা বলছি না, যে দেখা যায় যে হ্যাঁ বিদেশি একটি উন্নত মানের বা কোনো কোম্পানিকে হুবহু আমরা বলি কপি করা, বা সেই শেপটাকে, সেই ডিজাইনটাকে কপি করা এবং কম কস্টে করা একটা। তো সেই জায়গায় সুপারস্টার গ্রুপ বা অন্যরা যারা কাজ করছেন, আমাদের দেশীয় যে চাহিদা রয়েছে নানা কিছুর ক্ষেত্রে, আপনারা কি দেশীয় উপাদানগুলোকে সেই জায়গায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই জায়গায় কি বিনিয়োগ করেন কিনা? বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টটা এখন হয়ে গেছে লাইফস্টাইলের সাথে। কিছুক্ষণ আগে ভাইয়া স্যানিটারি ওয়্যার নিয়ে অনেক কথা বললো। তো সুপারস্টারের মেইন বিজনেসের যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে সুইচ সকেট। এখন মানুষ তার বিল্ডিংয়ের ডিজাইন এবং টাইলসের ফ্লোরের কালারের উপর ডিপেন্ড করে সুইচ সকেটকে সিলেকশন করছে। তো যেহেতু ডিমান্ড কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আমরা আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টের এই জায়গায় প্রতিনিয়ত আমাদের যে ডিজাইনগুলো বিল্ডিংয়ের সাথে অ্যাডাপ্ট হয় সে ধরনের ডিজাইন আমরা নিয়ে আসতেছি। আর পরিবেশের কথা বললেন, ধরেন আমাদের যে ইনগ্রেডিয়েন্টস ম্যাটেরিয়াল, আসলে বিশেষ কোনো পরিবেশ বাংলাদেশে যদি তাপমাত্রা বৃদ্ধিও পায়, যেহেতু তাপমাত্রা রেইজ হচ্ছে, অথবা স্পেশাল কোনো সিচুয়েশনে এ ধরনের প্রোডাক্টের কোনো ডিউরেবল যেহেতু প্রোডাক্ট, এখানে সমস্যা হবে না। জি, আর আপনাদের মার্কেটিংয়ের জায়গাটাতে একটু শুনতে চাই যে সারা দেশে নিজেদের অভিজ্ঞতা এবং অন্যান্য যারা আপনাদের সহযোগী আমরা বলবো যে মার্কেটে রয়েছে, আপনারা হয়তো কম্পিটিটরও বলতে পারেন, তাদের সহ আসলে আমাদের সারা দেশে বিপণন ব্যবস্থাটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে, আপনারা কি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, একটু অসন্তুষ্ট জায়গা যেটা হচ্ছে এই ধরনের প্রোডাক্টের একটা ক্রেডিট মার্কেট থাকে, যার কারণে যারা নতুন নতুন কোম্পানিগুলো আসছে একটু নেতিবাচক প্রভাব থাকলেও
তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে আমরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। সারা বাংলাদেশের শহর থেকে শুরু করে গ্রামে আপনি যেখানেই যান, মাত্র 1 মাসের ব্যবধানে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পণ্যটা পৌঁছে যাচ্ছে। এরকম নতুন নতুন ব্র্যান্ড বাংলাদেশে আসতেছে, যারা আগে এই ইলেকট্রিক ট্রেডে খুব ভালো ব্র্যান্ড ছিল না, কপি স্টিক অথবা লোকাল ব্র্যান্ড নিয়ে এই ইন্ডাস্ট্রিতে চলতো। রিসেন্টলি অনেক ভালো ভালো কোম্পানি এসে এখন দেখবেন বাংলাদেশ মার্কেটে বিদেশি কোনো ব্র্যান্ড ইলেকট্রিক্যাল সেকশনে পাবেন না, স্পেশালি সুইচ সকেট লাইটে। আপনি কোনো এক সময় ফিলিপসের নাম শুনেছেন, হয়তো ফিলিপসের শেয়ার আপনি 2 থেকে 3% পাবেন। রেস্ট অফ সব শেয়ার হচ্ছে আমাদের ভালো ভালো বাংলাদেশের ব্র্যান্ড। কিন্তু এখানে একটা যেটা ফ্যাক্টর, লোকাল কিছু ব্র্যান্ড যারা সহজেই চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছে, এই জায়গাটায় কোয়ালিটি ইনশিওর করাটা টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি আমাদের কোনো অথরিটি বা কিছু আছে যারা ধরুন গ্রেডিং সার্টিফিকেট দেয়? একজন ক্রেতা যখন বাজারে যাবে, ধরুন আপনি তো আপনার পণ্যটি ভালো বলবেন, আপনি বলবেন আপনারটি, তো তিনি সার্টিফাইড কোনো একটি নির্মোহ নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি আছে কিনা যারা গ্রেড করে যে হ্যাঁ এটি এই গ্রেডের, এটি এই মানের, এটি এই মানের, এরকম কিছু কি হয়? এই ধরনের গ্রেডের এই জায়গাটা নাই, তবে বাংলাদেশ অর্গানাইজেশন বিএসটিআই এরা এখন নতুন করে আমাদের ইলেকট্রিক্যাল ট্রেডে খুব ভালো ভূমিকা রাখছে। তারা কোয়ালিফাইড নন কমপ্লায়েন্স যেগুলো মেনটেন করছে, যে সকল প্রোডাক্ট, এগুলোকে রিজেক্ট করছে এবং তারা ডে টু ডে, মান্থ টু মান্থ, ইয়ার টু ইয়ার বিভিন্ন মার্কেটগুলো অবজার্ভ করছে যে তাদের বিএসটিআই সার্টিফিকেশন কাদের আছে আর কাদের নাই। যাদের নাই সেক্ষেত্রে তারা এই ব্যাপারে খুব ইনিশিয়েটিভ নিচ্ছে। এটা সাধুবাদ জানাই গভর্নমেন্টকে। এ ধরনের কাজ কন্টিনিউয়াসলি থাকলে প্রোডাক্টের যে কোয়ালিটি ইস্যু থাকে এই জায়গায় অনেক শক্ত ভূমিকা পাওয়া, এবং যারা ভালো করছে, ভালো প্রোডাক্ট তৈরি করছে, তারা আশ্বস্ত থাকে যে বাজারটা একটা স্থিতিশীল জায়গা থাকবে। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, থাকুন আমাদের সাথেই। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি আবাসিক খাতের বাণিজ্যে বাংলাদেশি পণ্যের বাজার নিয়ে। আমার সাথে অতিথিরা রয়েছেন। আসতে চাই জনাব মোহাম্মদ শাকিল রায়হান, আপনার কাছে আগের অংশে বলছিলেন যে আমাদের যে সক্ষমতা বেড়েছে সেই জায়গায় যে চ্যালেঞ্জগুলো কী রয়েছে, বিশেষ করে এই খাতে আমাদের প্রধানতম চ্যালেঞ্জগুলো কী রয়েছে ইন্ডাস্ট্রির জায়গা থেকে আমরা যদি বলি, এটিকে আরও দেশের জন্য যেমন স্বয়ংসম্পূর্ণ এবং আন্তর্জাতিক বাজারেও আমাদের প্রবেশের সুযোগটা রয়েছে কিনা সেই জায়গায় আলোচনা করতে চাই। হ্যাঁ, আমরা অলরেডি বাংলাদেশের বাইরে এক্সপোর্ট করছি। স্পেশালি আমরা আফ্রিকাতে খুব ফোকাস দিয়েছি। ইন্ডিয়াতে আমাদের সারাউন্ডিং যে স্পেসগুলো আছে এগুলোতে আমরা বেশ ভালোভাবে এক্সপোর্টের সুযোগ পেয়েছি। তো চ্যালেঞ্জ যেটা সবচেয়ে বেশি বাংলাদেশ লোকাল মার্কেটকে যদি অবজার্ভ করি, এখানে যেহেতু ডলারের যে বিষয়গুলো এখন আপনারা সবাই দেখছেন, আমরা তো অনেকটা র মেটেরিয়াল ডিপেন্ডেন্সি আছে অন্য দেশের উপরে। সেক্ষেত্রে র মেটেরিয়াল পারচেস করতে গেলে ডলার ইস্যু হয়ে যায়। তো এই জায়গায় আমরা প্রোডাকশন করতে যাই, প্রাইসটা বেড়ে গেলে অ্যাকচুয়ালি কনজিউমারের কাছে একটু হাই প্রাইসে প্রোডাক্ট কিনতে গেলে ওদের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একটা সময় নেয়। সেক্ষেত্রে লোকাল মার্কেটে কপিস্টিক যে প্রোডাক্টগুলো এবং নিম্নমানের যে পণ্যগুলো, এইটা একটা বড় চ্যালেঞ্জ। যে মানুষ সক্ষমতা যেহেতু কমছে বাইং পাওয়ারটা, সেক্ষেত্রে মানুষ একটু ডাইভার্ট হয়ে নন ব্র্যান্ড অথবা লোকাল ব্র্যান্ডে চলে যাচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমরা কোয়ালিটি কম্প্রোমাইজেশন করতে পারতেছি না। আর যেটা বলবো যে আর এই সেক্টরে যারা জড়িত আছে, যারা যেমন ইলেকট্রিশিয়ান, এই ধরনের পিপলসগুলোর এডুকেশন লেভেলটা কম থাকার কারণে ভালো সার্কিট ব্রেকার অথবা ভালো মানের গ্যাং সুইচ সকেট লাইট এই যে লাগানোর প্রবণতাটা এটা একটু কম থাকে। আর বিল্ডিং ম্যাটেরিয়ালসে আমি যদি একজন বাড়িওয়ালা হিসেবে চিন্তা করি, আমি যখন বাড়ি বানাই জীবনে হয়তো 1টা থেকে 2টা বাড়ি বানাতে পারতেছি। তো এই বাড়ি বানানোর সময় আসলে ওরা সিদ্ধান্ত ফিল করে যে বিল্ডিং মানেই রড অর সিমেন্ট। এর পাশাপাশি যে অন্য ম্যাটেরিয়ালসের প্রেজেন্স আছে বাজেটারি সেকশনে ওরা এই বিষয়টা খেয়াল করে না। তখন লাস্টের দিকে প্রোডাক্ট পারচেস করতে গেলে কোয়ালিটি কম্প্রোমাইজেশন করে ফেলে। এর একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে ওভারকাম করার জন্য একমাত্র ভালো ব্র্যান্ড এবং ব্র্যান্ডিং এই সেকশনটা এবং সচেতনতা এটা ডেভেলপমেন্ট করা আমরা সর্বদাই চেষ্টা করতেছি। হোপ যে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত সুপারস্টারের মতো ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট পারচেস করছে। এক্ষেত্রে দিন দিন এটা হয়তো সম্প্রীতি আর সচেতনতা কন্টিনিউ থাকলে
এই বাজারটা কন্টিনিউ থাকবে, ভালো থাকবে। একটা বিষয় যেটা আপনি কিছুটা আলোকপাত করেছেন, ধরুন কেউ একজন যখন কিনতে যায় সে তো ব্র্যান্ডগুলো চেনে, কিন্তু যখন কোনো একটা দোকানে যাচ্ছে বা কোথাও যাচ্ছে তখন কিন্তু আলোচনা স্বাভাবিকভাবে যেটি বলা হয় যে সবগুলোই আসলে একই, মানে কোয়ালিটি 19-20 এটাই বলা হয় যে এগুলো আসলে 19-20, আপনি যে কোনোটাই নিতে পারেন, কারণ দিন শেষে তার বিক্রির প্রয়োজন। তিনি আসলে কিভাবে সিদ্ধান্ত নেবেন যেভাবে তিনি চাইছেন? একটি তো সাশ্রয়ের বিষয়টি সবসময় মাথায় থাকে, পাশাপাশি তিনি চান যে হ্যাঁ যদি একই পণ্য আমি কম দামে পাই, আপনি যেটিকে নন ব্র্যান্ড বলছেন হয়তো তার জন্য এটি ম্যাটার করছে না, কিন্তু কোন কোন বিষয়গুলো স্পেশালি ইলেকট্রিক্যাল গুডসের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখা উচিত ব্র্যান্ডের বাইরে? সবচেয়ে যে বিষয়টা হচ্ছে, আপনি ইলেকট্রিক্যাল প্রোডাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হচ্ছে সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার যদি আপনি পারচেসের সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস অথবা অন্য অন্য ম্যাটেরিয়াল পারচেস যদি করেনও ভালো, তাতেও আপনার সেফ জোন থাকে না, একটা ক্রিটিক্যাল জোনে আপনি থেকে যাচ্ছেন। আর এই ক্ষেত্রে আমি বলবো যে ভালো মানের সার্কিট ব্রেকার সিলেকশনে অবশ্যই ব্র্যান্ডকে প্রায়োরিটি দেওয়া উচিত। দ্বিতীয় নম্বর, যে প্রোডাক্টটা প্রকিউর করছি এইটার আমরা যেরকম সুইচ সকেট, লাইট এইগুলো নিয়ে কাজ করছি, সাথে কেবলস নিয়ে কাজ করছি, এখানে কপার এবং ওর উপরে যে পলিকার্বনেট, এই কার্বনেটগুলো ম্যাক্সিমাম প্রোডাক্টে অনেক সময় থাকে না, যার কারণে অগ্নি দুর্ঘটনার যে ফ্যাক্টগুলো এটা বেশি রেইজ হয়। তো আমি সাধারণ মানুষ এবং জনগণের জন্য এই বিষয়টা বলবো যে প্রোডাক্ট যখন সিলেকশন করবে, ভালো ব্র্যান্ড কখনো মানুষকে ধোকা দিতে চায় না, কারণ তাদেরকে সাস্টেইন করতে হবে লঙ্গার টাইম। সুতরাং অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে ভালো ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে। আর প্রোডাক্টের কোয়ালিটি ঠিকই রাখে ভালো ব্র্যান্ড। নন ব্র্যান্ডরা যত কম দামি হোক, কোয়ালিটি কম্প্রোমাইজেশন করেই তারা প্রোডাক্টগুলো মার্কেটে নামায় অধিক প্রফিটের জন্য, এবং ডিলার রিটেলাররা প্রফিট বেশি করার জন্য এই সেকশনগুলো, এই লোকাল ব্র্যান্ডগুলোকে ফোকাস দেওয়া হয়। তার মানে আপনি বলছেন যে ভালো ভালো বলতে স্বনামধন্য যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের একটা সুদূর প্রসারী একটা অঙ্গীকার থাকে যেটার উপর আস্থা রাখতে পারে ক্লায়েন্টরা। আমি জনাব জাহিদুর রহমানের কাছে আসবো, যে প্রশ্নটি রেখে গেছিলাম যে সিরামিক ইন্ডাস্ট্রির জায়গা থেকে আসলে কতটুকু আমদানি নির্ভর আমরা কাঁচামাল, কতটুকু এখানে, এবং কতটুকু আমরা দেশীয় উৎস থেকে পাচ্ছি? এই ইন্ডাস্ট্রি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এই সিরামিক ইন্ডাস্ট্রিতে যে আপনার প্রোডাকশনটা হয়, তার আগে এই ইন্ডাস্ট্রিতে 3টা জিনিস মাথায় রাখতে হবে। সাধারণত যত কোম্পানি আছে আমাদের বাংলাদেশি, এটা আর কি মাথায় রেখেই তারা সামনের দিকে আগাতে হবে আপনাকে। সেই 3টা হচ্ছে, আমরা এটাকে বলতে পারি 3M। হ্যাঁ, এই 3Mটা হচ্ছে ম্যাটেরিয়াল, মেশিনারি, ম্যান পাওয়ার। বাংলাদেশে যে আমাদের কান্ট্রি, এখানে আপনার মেশিনারি বলেন আর ম্যাটেরিয়াল বলেন, দুইটাই ম্যাক্সিমামটা আমাদের ইম্পোর্টেড করতে হয়, আমদানি করতে হবে। হ্যাঁ, এই আমদানির মধ্যে আমরা অলমোস্ট 70 থেকে 80% আমদানি র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়। আচ্ছা, আর মেশিনারি 100%। তার মানে আমাদের দেশজ থাকছে হলো ডিজাইন, ম্যান পাওয়ার, এই বিষয়গুলো, তাই তো? ম্যান পাওয়ার, কিন্তু ম্যান পাওয়ারের ক্ষেত্রেও কিছু বিষয় আছে, যেমন আমাদের দক্ষ ম্যান পাওয়ার অফ এই ইন্ডাস্ট্রিতে। এই কারণে আমাদের বাইরে থেকে কিছু ম্যান পাওয়ার অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে আমাদের আনতে হয়। তো মোর ওভার লাস্টে যেটা বিষয়টা দাঁড়ায়, সেটা হচ্ছে এই 3টার সমন্বয়ের মাধ্যমেই ইন্ডাস্ট্রিটা রান করে। এখন এখানে আর কি আমদানি করার জায়গাটা কোত্থেকে? অনেক দেশ থেকে মোটামুটি আমাদের র মেটেরিয়ালগুলো আসে আর কি ইন্ডাস্ট্রিতে। ধরেন আপনার চায়না, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, বিভিন্ন কান্ট্রি থেকে আসে। কিন্তু আর মেশিনারির ক্ষেত্রে যেটা আসে, চায়নাই মূল এখন, কারণ এখন চায়না এমন কিছুই নাই ওরা কি করে না। আর ইউরোপ থেকে জার্মানি, বিভিন্ন কান্ট্রি আছে। তারপর আপনার ইতালি, স্পেন, এই কান্ট্রিগুলো থেকে আমাদের এই জিনিসগুলো আসে এখানে। আর যদি বলেন আপনি যে এই ইন্ডাস্ট্রির এই সমন্বয় হওয়ার পরই একটা প্রোডাকশন আসে। এখন আমাদের দেশে যেহেতু আগে থেকে এটা ছিল না, পুরা প্রসেসটাই ছিল ইম্পোর্ট, বাইরে থেকে সব নিয়ে আসতো ফিনিশড প্রোডাক্টটা। এখন ওটা যেহেতু হয় না, খুবই কম হয়,
5 to 7%। এই জন্য পুরোটাই আমাদের এখানে নিজেরা হচ্ছে। সেক্ষেত্রে ধরুন এই যেটি আপনি বলছেন যে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়ে এখানে প্রোডাকশনটা হচ্ছে, সেই ফিনিশ প্রোডাক্টটি এবং যেটি পুরোপুরি ইম্পোর্টেড প্রোডাক্ট, দুটোর মূল্যর মধ্যে কেমন, মানে বাংলাদেশের বাজারে মূল্যের মধ্যে পার্থক্যটা কেমন থাকে? আসলে যেটা ইম্পোর্ট প্রোডাক্ট সেক্ষেত্রে তো একটু প্রাইস বেশি থাকে, কিন্তু বিষয় হচ্ছে প্রাইস বেশি এর মানেই যে প্রোডাক্টটা আর কি খুব ভালো, বিষয়টা এমন না। কারণ আমাদের একটা ধারণা আছে যে বাইরের জিনিস, বাইরের প্রোডাক্ট হলেই ভালো। আমাদের নিজস্ব যে প্রোডাকশন, সেই প্রোডাকশন ওদের সাথে কমপ্লিট করার পরে কিন্তু আমরা বাইরে যাচ্ছি, আমরা বাইরে যখন করতেছি, এক্সপোর্ট করতেছি। তার মানে সেখানে তো তারাও কম্পিট করছে। হ্যাঁ, কাজে আমাদের প্রোডাক্টটা অবশ্যই ভালো, কিন্তু একটা কি মানুষের কনসেপ্ট আছে যে বাইরের জিনিস, ইম্পোর্টেড জিনিস এটাই ভালো হবে, এই চিন্তা থেকে হয় কি ওই সুযোগটা নেওয়ার পর দামটা আর কি বাড়ে। এবং আপনি যেটি আগের অংশে বলছিলেন যে সিরামিকের জায়গাটাতে বাংলাদেশ যে এতখানি এগিয়েছে, এটি হয়তো অনেকেরই অজানা বা এটি খুব একটা আলোচনাই আসে না। নিশ্চয়ই আমরা এটি নিয়েও কথা বলবো। জনাব রবিউল কামাল, একটু শুনতে চাই যে সামনের দিনগুলোতে আসলে এই জায়গায় একটি, আপনি বলছিলেন যে দেশীয় চাহিদার একটা বড় অংশ আমরা এখানে পূরণ করছি, কিন্তু পাশাপাশি আমরা যদি একটু বড় জায়গায় ধরি যে 2026-এর পরে বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলে ধারণা করা হচ্ছে, ইকোনমিক জোনগুলো হচ্ছে, ফলে সেই রকমের একটি যদি মধ্য আয়ের বাংলাদেশ, যার অর্থনৈতিক গতি আরও বৃদ্ধি পাবে, সেখানে এই ইন্ডাস্ট্রিতে কি কম্পিটিশন বাড়বে কিনা, বা নাকি আপনারা সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন? ধন্যবাদ আপনাকে। এটা একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। আমরা এখন বর্তমানে বাংলাদেশ মার্কেটে কেবলসের কথা যদি আমরা বিবেচনা করি, অলমোস্ট আমি বলতে পারি শুধুমাত্র সরকারি কিছু টেন্ডারের কাজের ব্যতীত আমার ইন্টারনাল যে ডিমান্ড আছে, এটা কিন্তু আমরা বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে আমরাই এই ডিমান্ড ফুলফিল করছি, আলহামদুলিল্লাহ এটা। এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা বাংলাদেশে যারা প্রোডাকশন করছি কেবলস, আমরা কিন্তু আমাদের ডিমান্ডের 100% কিন্তু আমরা ফুলফিল করতে পারি না। স্টিল নাও এখনও কিন্তু এখানে গ্যাপ মার্কেট আছে। তো প্রত্যেকটা কোম্পানি আস্তে আস্তে তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছে, এবং আপনি জেনে খুশি হবেন আমরা বিবিএস কেবলস পিএলসি আমরা রিসেন্টলি যেটা কর্ণফুলী টানেল হয়েছে, এই টানেলে কিন্তু পুরা ফুল কেবলসের ডেলিভারি কিন্তু আমরা করেছি। এবং এটা নিয়ে যখন ইন্টারন্যাশনাল টেন্ডার হয়, ফরেন কোম্পানিগুলোও কিন্তু ওরা ওখানে টেন্ডারে বিড করেছিল, কিন্তু বিদেশি কনসালটেন্ট, এবং টোটাল কাজটাই তো আসলে বাইরে থেকে হয়েছে। ওরা কিন্তু আমাদের কেবলস টেস্টিং করে দে আর ভেরি মাচ হ্যাপি এবং অ্যাগ্রিড, এবং পুরো অর্ডারটাই কিন্তু আমরা পেয়েছি। তার কারণ হচ্ছে আমরা যখন কেবলস নিয়ে আসলে কাজ করি, আমাদের নিরাপত্তার যে বিষয়টা বারবার আসছে, এই নিরাপত্তাটা ইনশিওর করার জন্য আমরা কিন্তু ইম্পোর্ট যে করি আমাদের র ম্যাটেরিয়ালটা, আমরা যারা স্বনামধন্য কোম্পানি আছি বাংলাদেশে, আমরা লন্ডন মেটাল এক্সচেঞ্জ নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেই ওখান থেকেই কিন্তু আমরা এই কপারগুলো বাংলাদেশে নিয়ে আসি। এবং এই কপার নিয়ে আসার পরে এটার সার্টিফিকেশনের যে ব্যাপারটা ভাইয়া বলছিলেন, আমাদের লোকাল বিএসটিআই সার্টিফাইড হয়, আমরা বুয়েটেড থেকে টেস্ট করি, প্লাস আমাদের কিছু ইন্টারন্যাশনাল কিছু অর্গানাইজেশন আছে যারা সার্টিফিকেশন করে। আপনার শ্রীরাম বলে ইন্ডিয়াতে একটা সার্টিফাইড কোম্পানি আছে, ওরা সার্টিফিকেশন দেয়। এবং রিসেন্টলি বাংলাদেশে আমরা হচ্ছে ডেকরা সার্টিফাইড আমরা বিবিএস কেবলস পিএলসি পেয়েছি, যেটা ইউরোপের মার্কেটে যদি আমরা এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে এটা প্রয়োজন হয়, সেটা আমরা অলরেডি আলহামদুলিল্লাহ পেয়েছি। তো সেক্ষেত্রে আসলে আপনার এই যে ইম্পোর্ট করা, বাংলাদেশে ইন্টারনাল যেই ডিমান্ড আছে ফুলফিল করা, এবং এটা ফুলফিল করার পরবর্তী যে ধাপ, যে আমরা আসলে এক্সপোর্ট করতে চাই, এই এক্সপোর্টের তখন জায়গাটা বিবেচনা আমাদেরকে করতে হয়। তো সেক্ষেত্রে আমরা আসলে কেবলস ইন্ডাস্ট্রি যারা আমরা আছি, বিক্ষিপ্তভাবে কিছু এক্সপোর্ট হচ্ছে। রিসেন্টলি আমরা গত 3-4 মাস আগে আমাদের ইউকেতে আমরা কেবল এক্সপোর্ট করেছি, আরও কিছু আপনার আফ্রিকান কিছু কন্টেন্ট ওখানে আমাদের কথাবার্তা চলছে কেবল এক্সপোর্ট করার জন্য। তো সব ক্ষেত্রে দিয়ে আসলে আমাদের প্রচেষ্টা, এই সময়টাতে আপনারা অগ্রাধিকার দিচ্ছেন দেশীয় চাহিদাটাকে আগে ফুলফিল করাটা। সেই জায়গায় আমাদের যদি একটু
ম্যাক্রো লেভেলে আলোচনাটা করি যে বিভিন্ন ধরনের নীতি সহায়তার প্রয়োজন হয় জি। অভ্যন্তরীণ, সেটি আমদানি থেকে শুরু করে নানা বিষয়। সাম্প্রতিক সময়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে এলসি নিয়ে সমস্যা, ডলার সংকট, অনেক কিছু। তো আপনাদের ইন্ডাস্ট্রি কোনোভাবে কি সেটি দ্বারা ইম্প্যাক্টেড হয়েছে কিনা? ইম্প্যাক্ট খুব বেশি পরিমাণে হচ্ছে বলতে আসলে এলসির যে প্রবলেমটা ব্যাংক থেকে আমরা যেটা ফেস করছি, এটা তো আসলে খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে। গভর্নমেন্ট চেষ্টা করছে এটাকে রিকভার করার জন্য, আমরাও চেষ্টা করছি। প্লাস কিছুদিন আগে ডলারের যেই 60 টাকা রেটের যে বৃদ্ধির একটা রোলিং প্যাক পদ্ধতিতে চলে গেল। হ্যাঁ, চলে গেল। তো সব কিছু মিলায় দেখা যাচ্ছে আমি হয়তোবা এই রেট বাড়ার আগে যে এলসিটা করেছিলাম সেটার জন্য আমাকে যদি কথার কথা 10 টাকা ডিউটি দিতে হতো এই প্রোডাক্টের, এই রেট বাড়ার পরে কিন্তু সেম অর্ডারে সেম এলসির আমাকে কিন্তু এখন 10 টাকা থেকে আরও প্রায় আপনার 20% এক্সট্রা আমাকে কিন্তু ডিউটি দিয়ে সে প্রোডাক্ট আমাকে ছাড়াতে হচ্ছে। তো আমি কিন্তু কিনতে যেই আগেই লস করছি। তার মানে এটা দিন শেষে আসলে প্রোডাকশন কস্ট বাড়াবে প্রোডাকশন কস্ট বাড়াবে এবং সেটা শেষ পর্যন্ত ভোক্তার উপরে গিয়ে, ক্রেতার উপরে গিয়ে পড়বে। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আরও কিছু চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হয়েছে আরও একবার বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। কথা বলছি আবাসিক খাতের বাণিজ্যে বাংলাদেশি পণ্যের বাজার নিয়ে। আমার সাথে যথারীতি তিনজন অতিথি রয়েছেন। শুরু করতে চাই জনাব জাহিদুর রহমানকে দিয়ে, হেড অফ ব্র্যান্ড, বিএইচএল গ্রুপ। চ্যালেঞ্জের কথা বলছি আপনাদের সেক্টরে, আমরা কিছুটা যেটি জনাব রবিউল কামাল বলছিলেন, বেশ কিছু চ্যালেঞ্জ, বিশেষ করে পণ্য আমদানির ক্ষেত্রে। আপনাদের সিরামিক ইন্ডাস্ট্রির জায়গা থেকে কোন চ্যালেঞ্জগুলোকে আপনারা সবচেয়ে বড় মনে করছেন এই মুহূর্তে, বাজার, উৎপাদন এবং বিপণন, তিনটি জায়গা থেকে? ধন্যবাদ আপনাকে। ভাইয়া যেটা বললো চ্যালেঞ্জের কথাটা, আমাদেরও সেম আর কি রিলেটেড একই চ্যালেঞ্জ। কারণ এই ইন্ডাস্ট্রি, আমাদের যে টাইলস ইন্ডাস্ট্রি বলেন, এটারও তো আপনার র মেটেরিয়াল আমদানি নির্ভর। আর আমদানি নির্ভর যেখানেই থাকবে ওইখানেই তো আপনার ডলার সংকটের একটা ইস্যু থাকে। তারপর আবার আমাদের এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অলমোস্ট 70% আমাদের যে র মেটেরিয়াল ক্লে বলি আমরা, এখানে ডিউটি দেওয়া লাগে 70%। এটা যখন ওইখানে আমার অনেক এত বড় একটা অংশ যাচ্ছে, ওইটার তো ইম্প্যাক্ট আমার ফিনিশড প্রোডাক্টে আসবে। এটা একটা অনেক বড় প্রবলেম। যদি এখান থেকে আমরা কিছু করতে পারি, সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের কি প্রাইসটা একটু কমবে। সেক্ষেত্রে আমাদের ভোক্তার উপরে ওই ইম্প্যাক্টটা পড়বে না। এতে আমাদের কি হবে, চাহিদাটা বাড়বে। মানুষের চাহিদা বাড়লেই তো আমাদের আলটিমেটলি কি সেল বাড়বে বলেন, কিংবা ওটার ইমপ্লিমেন্টটাও বাড়বে। কারণ এখন যে হারে আপনার রিয়েল এস্টেট আমাদের প্রজেক্টগুলো হচ্ছে, সেটা আগে তো হতো সিঙ্গেল ইউনিট বিল্ডিং হতো, কিন্তু এখন তো ওইটা খুব কম হয়। বড় বড় যত কোম্পানি আছে যারা বাংলাদেশে লিডিং লেভেলে, সবাই এখন আপনার কন্ডোমিনিয়াম কিংবা সিটি এই টাইপের মেগা প্রজেক্টগুলো করতেছে। নট অনলি ঢাকার বাইরে আমাদের বিভাগীয় শহরগুলো দেখেন, কিংবা আপনি প্রত্যন্ত গ্রাম লেভেলেও যদি যান, সেখানেও কিন্তু এখন বিল্ডিং হচ্ছে। আগের সেই টিনের ঘর খুব একটা দেখা যায় না। থানা লেভেল বলেন কিংবা ইউনিয়ন লেভেলেও বলেন, ওইখানে কিন্তু এগুলা আমাদের যে টাইলস বলেন, স্যানিটারি ওয়্যার, এগুলোর কিন্তু চাহিদা বাড়তেছে। এবং চাহিদা বাড়ার সাথে সাথে প্রোডাকশনও বাড়তেছে। কিন্তু মূল প্রবলেমটা হচ্ছে, যদি আমাদের ডিউটিগুলো একটু কম থাকে, তারপর আমাদের ধরেন যে ময়েশ্চারের উপর একটা ইস্যু আছে, তারপর আরও কিছু এডিশনাল ডিউটি থাকে। হ্যাঁ, এটা 10 to 15%। এই জিনিসগুলো যদি একটু কম থাকে এবং ডলার যে একটা প্রবলেম, এটা কম থাকলে সেই ক্ষেত্রে আমাদের কী হবে, ইম্পোর্টটা যেটা আমরা আনি ওইটাতে প্রবলেম হবে না, ওইটা আমরা ওভারকাম করতে পারবো। সাথে সাথে যে এই যে ডিস্ট্রিবিউশন যে ইস্যুটা, এই ইস্যুটার জন্য হয় কি, কিছু প্রবলেম ফেস করতে হয় আমাদের। যেমন যখন আমরা প্রত্যন্ত গ্রামে যাই, কিংবা আপনার ডিস্ট্রিক্ট লেভেল পরে ইউনিয়ন লেভেলে যখন যাওয়া হয়, ওই সব জায়গাতে কী হয়,
কি ডিস্ট্রিবিউশনটা প্রপারলি করতে পারি না আমরা, কারণ যোগাযোগের একটা বিষয় আছে। জি, কারণ সব মূল ফোকাসিং শহর কেন্দ্রিক, কিন্তু এখন শহরের বাইরেও কিন্তু শহরটা তৈরি হচ্ছে। এই কারণে ওই চ্যানেলটা যদি আমাদের ওভারকাম করতে পারি আমরা, এটা আসলে তো এই ন্যাশনাল ইস্যু, সেই ক্ষেত্রে আমরা তার মানে সেই আমাদের কানেক্টিভিটিটা এবং আপনাদের যেহেতু পণ্যের একটি বিশাল অংশ ভঙ্গুর, হ্যাঁ। তো কাজেই সেই জায়গায় আসলে একটা স্মুথ ট্রান্সপোর্টেশনের একটা Transportation একটা বিষয় নিশ্চয়ই রয়েছে। আমি যারা রবিউল কামালের কাছে আসতে চাই যে এই যে আসন্ন এই নতুন অর্থ বছরের বাজেট ইতিমধ্যে পেশ হয়েছে এবং সেটি নিয়ে মহান সংসদে আলোচনা চলছে, তো সেই জায়গায় একেবারে ম্যাক্রো লেভেলের জায়গায় কেবল ইন্ডাস্ট্রিকে ঘিরে কি আপনারা কোনো রকমের প্রত্যাশা করছেন যে যেটি আপনাদেরকে হয়তো বিশেষত দেশীয় উৎপাদনের ক্ষেত্রে এক ধরনের সুরক্ষা দিবে, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বা অন্যদের সাথে প্রতিযোগিতায় একটা লেভেল প্লেয়িং ফিল্ডের মতো ব্যবস্থা করে দিবে? ধন্যবাদ আপনাকে। নতুন যেই বাজেটটা এসছে বাংলাদেশে বা আসবে সামনে, আমার আসলে এটা নিয়ে আলোচনার জায়গাটা হচ্ছে যে যেহেতু আমাদের কেবল ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালটা 100% হচ্ছে আপনার ম্যাটেরিয়াল ইম্পোর্টের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে যদি আমরা আমাদের যে কোর ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্ট ডিউটি যেটা আছে, এই ডিউটিটা কমিয়ে ফেলা, এবং যদি কোনো প্রজেক্টে যদি বাইরের কোনো কেবল যদি তারা ইম্পোর্ট করতে চায়, অনেক প্রজেক্ট আছে যেগুলো বাংলাদেশে হয়, এই প্রজেক্টগুলোতে বাইরের কেবলগুলো কিন্তু ওরা অলরেডি বিড করে আসে। তো গভর্নমেন্ট যদি সেক্ষেত্রে কেবল ওই সমস্ত কেবল ইম্পোর্টের ক্ষেত্রে যদি ব্যারিয়ারটা আরও বাড়িয়ে দেয়, ডিউটিটা যদি আরও বাড়িয়ে দেয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছি, বিদ্যুতায়নের জন্য কাজ করছি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য কাজ করছি, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিটাকে এবং মোটিভেশন দেওয়ার জন্য গভর্নমেন্ট হয়তো এই পলিসিগুলো নেক্সট বাজেট যেটা আসছে এটাতে রাখলে বোধহয় আমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি। জি, আরেকটি ছোট প্রশ্ন, যেটি হচ্ছে আমরা অনেকগুলো সেক্টরে দেখি যে এই ধরনের বিশেষায়িত যে সেক্টরগুলো রয়েছে যেখানে কারিগরি দক্ষতা বা বিশেষ পুঁজির প্রয়োজন হয়, সেখানে এক ধরনের মনোপলি হয়ে 2-3-4টি কোম্পানি দেখা যায় পুরো বাজারটাকে নিয়ন্ত্রণ করে। কেবলসের ক্ষেত্রে কি সুস্থ একটা কম্পিটিশন হওয়া, যেটি দিন শেষে আসলে ভোক্তার অধিকারকেও রক্ষা করে, ব্যবসায়ীর অধিকারকে, সেরকম পরিস্থিতি রয়েছে? আসলে কেবল ইন্ডাস্ট্রিতে আসলে সেই রকম কোনো অসম প্রতিযোগিতা নেই আমরা যেটা জানি, কারণ অলমোস্ট আমরা যারা প্রাইস নিয়ে কাজ করি আমাদের মোরাললেস আসলে প্রাইসিংটা একই রকম। সেক্ষেত্রে কোম্পানি ইন্টারনাল কোনো ডিসিশন যদি থাকে আসলে সে প্রফিটের জায়গাটা কতটুকু নিতে চায় সেই জায়গাটাই হচ্ছে ডিপেন্ড করে। আমরা বিবিএস কেবলস পিএলসি আমরা আসলে সবসময় কাস্টমারের কথা চিন্তা করি এবং আমরা চেষ্টা করি মিনিমাম লেভেলের প্রফিট রেখে যাতে ম্যাক্সিমাম প্রোডাক্ট যে ডেলিভারিটা করা যায় সেই চেষ্টাটা করছে। এবং সেই সাথে সাথে আমরা আমাদের নিজস্ব সেল সেন্টার, সারা বাংলাদেশে আমাদের 101টা সেল সেন্টার আমরা নিজেরা করেছি, এটা আমাদের ওন সেল সেন্টার, সেখান থেকে আমরা সেল করি। এর পাশাপাশি ডিস্ট্রিবিউটররা তো রয়েছে, ডিস্ট্রিবিউটর আমাদের প্রায় মোরাললেস 14 থেকে 15 হাজার রিটেল আউটলেট আছে যেখানে আমাদের কেবলস বিক্রি হয়। তো আমরা চেষ্টা করি সবসময় আমাদের যিনি ভোক্তা বা ক্রেতা তাকে আসলে মূলত ফোকাস করে তাকে সার্ভিস দেওয়াটা। জি, জনাব শাকিল রায়হানের কাছে একটু শুনতে চাইবো যে সুপারস্টারের জায়গা থেকে, আপনাদের সুপারস্টার গ্রুপের জায়গায় সামনের দিনগুলোতে আসলে আপনাদের এই পরিকল্পনাটা কি? আমরা দেখছি যে আপনারা বেশ কিন্তু নতুন পণ্য সংযোজন করছেন, সেই জায়গায় দেখতে পাচ্ছি। আপনাদের আসলে সামনের দিনে এর পাশাপাশি ইলেকট্রিক্যাল এই ম্যাটেরিয়ালসের পাশাপাশি কি সম্পর্কিত অন্যান্য ব্যবসাগুলো সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে কিনা? বিষয়টা সম্ভাবনার, আমরা সম্ভাবনা দেখি, আর বিজনেস মানেই সম্ভাবনা। তো সেক্ষেত্রে সুপারস্টার গ্রুপ আমরা নতুন প্রজেক্ট এক্সটেনশন করছি। আপনি যদি দেখবেন সুপারস্টার টিস্যু নামে নতুন আমরা প্রোডাক্ট লঞ্চ করেছি। তো আমাদের ক্যাটেগরিগুলো এক্সটেনশন করছি যে শুধু ইলেকট্রিক্যাল জগতে ছাড়াও আমরা অন্য কোনো জায়গাগুলোতে করতে পারি কিনা। আমাদের অনেক চিন্তাধারা আছে, হয়তো আগামীতে আমরা এখন বাংলাদেশে যদি দেখেন সোলার ইন্ডাস্ট্রিতে আমরা খুব ভালো করেছি এবং লিডিং কোম্পানি হিসেবে আমরা কাজ করছি। রিনিউয়েবল এনার্জিতে সুপারস্টার খুব ফোকাস দিচ্ছে, কারণ পাওয়ার সেক্টর এখন অনেকটা ফুয়েল ওরিয়েন্টেড, আর এটা মানেই আমাকে পারচেস প্রকিউর করতে হচ্ছে। সেক্ষেত্রে সোলার সিস্টেমটাকে নিয়ে আমরা অনেক বেশি প্ল্যানিং করছি। আর দেশে যেন ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে আমরা কাজের একটা পরিকল্পনা করছি। সাথে ইলেকট্রিক্যাল সাইডে অনেক জায়গায় আমাদের গ্যাপ আছে, সেই লুপ মার্কেটগুলো নিয়ে আমরা কাজ করছি।
সম্ভাবনা নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি বলবো সুপারস্টার সবসময় আগে। আর আমাদের পণ্যের যে ব্যবস্থাপনা এবং ডিস্ট্রিবিউশন, আমরা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রোডাক্ট নিয়ে এসে সহজে মার্কেটে আমরা লঞ্চ করতে পারি এবং সহজে কাস্টমার এন্ডে আমরা পৌঁছাইতে পারি। তো আপনাকে যেটা সাধুবাদ জানাই যে সুপারস্টারের সাথে সমস্ত সাধারণ মানুষকে অন্তপক্ষে অগ্নি দুর্ঘটনা রিলেটেড যে বিষয়গুলোকে আমরা চিন্তা করি আবাসন সেক্টরে, তো সুপারস্টারকে অবশ্যই সবার আগে প্রাধান্য দেওয়া উচিত প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে। আর আমরা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে ইলেকট্রিক্যাল ছাড়াও অন্য অন্য প্রোডাক্টও এক্সটেনশনের প্ল্যানিং করছি। আর দেশ যেহেতু আগাচ্ছে, আমরা ওই সেক্টরগুলোতে সম্ভাবনা দেখছি। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য, এবং একেবারে কম আলোচনা হয় এরকম কিছু বিষয় নিয়ে, সেক্টর নিয়ে আমরা কথা বললাম। নিশ্চয়ই দর্শকরা এখান থেকে উপকৃত হয়েছেন। দর্শক, যেটি আমাদের আলোচকরা বলেছেন, আবাসিক খাতের দেশীয় পণ্য, বিশেষত আমরা কেবলস নিয়ে কথা বলেছি, আমরা টাইলস নিয়ে কথা বলেছি, এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ যে সক্ষমতা তৈরি করেছে অভ্যন্তরীণ বাজারে, বিশ্ব বাণিজ্যে, সেখানে তারা উকি দিচ্ছে রপ্তানিমুখী নানা পণ্য নিয়ে, পাশাপাশি দেশীয় চাহিদা শতভাগ পূরণের চেষ্টা করছে। নীতি সহায়তার কথাটি আলোচনায় এসেছে। দেশীয় এই ধরনের উদ্যোগগুলোকে আসলে সুরক্ষা দেওয়া, যাতে আন্তর্জাতিক পণ্য বা আন্তর্জাতিক বাজারের সাথে অসম প্রতিযোগিতায় পড়তে না হয়। চলতি বাজেটে সেটি কতটুকু প্রতিফলিত হবে আমরা জানি না, তবে আমাদের প্রত্যাশা থাকবে নীতি নির্ধারকরা এইভাবে সেক্টর ধরে ধরে যেন দেশীয় পণ্যগুলো, দেশীয় শিল্পগুলোকে সুরক্ষা দেন, সে ব্যাপারে উদ্যোগী হন। সবাইকে ধন্যবাদ যারা ছিলেন নিটোল টাটা বিজ ট্রেন্ডসের সাথে।